চলো স্টার্ট করবো এবার। ওকে, তো আজকে টপিক কি আছে? রেসপিরেশন, তাই তো? রেসপিরেশন। রেসপিরেশন এমন একটা টপিক যেটা লোকে নাকি বুঝতে পারে না, খুব কঠিন একটা টপিক, বুঝতে নাকি খুব অসুবিধে হয়। তো দেখা যাক, আজকে ক্লাসটা শেষ হোক, তারপর জানবো সবার কাছ থেকে বুঝতে সুবিধে হলো না অসুবিধে হলো। তাহলে ক্লাস শেষ হওয়ার পরেই কথা হবে, সহজ লাগলো না কঠিন লাগলো। চলো রেডি সবাই? তাহলে রেসপিরেশন সম্বন্ধে একদম প্রথমে আমাকে যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা কি, রেসপিরেশন কোথায় হয়, এইটুকু আমাকে আগে জানতে হবে। তাহলে রেসপিরেশন প্রথমত অ্যানিমেলস এর মধ্যে হচ্ছে। রেসপিরেশন প্ল্যান্টের মধ্যেও দেখা যায়, রেসপিরেশন ফাঞ্জির মধ্যেও দেখা যায়। তাহলে অ্যানিমেল, প্ল্যান্টস, ফাঞ্জি এবং ইভেন কিছু ব্যাকটেরিয়াও দেখা যায় যারা রেসপিরেশন করে, আই মিন কি সেলুলার রেসপিরেশন করে। বেশ, তো জেনারেলি এটাকে আমরা রেসপিরেশন ইন প্ল্যান্টস এই হিসাবেই পড়ি। বেশ, এবার একদম প্রথমে আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে অ্যানিমেলস এর ক্ষেত্রে রেসপিরেশনটা কোথায় হচ্ছে, প্ল্যান্টস এর ক্ষেত্রে কোথায় হচ্ছে। অ্যানিমেলস এর ক্ষেত্রে জেনারেলি দুটো জায়গাতে রেসপিরেশন হয়, এইটুকু আমাকে প্রথমে মাথায় ঢোকাতে হবে। কি কি? প্রথমত হচ্ছে সাইটোসল, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে মানুষের শরীরের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর শরীরের ক্ষেত্রে রেসপিরেশন হয়, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। যদি প্ল্যান্টস কে দেখা হয়, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে উইথিন ফটোসিনথেসিস ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা হয়। বেশ, তাহলে বেসিক জিনিসটা আমাকে আগে ক্লিয়ার করতে হবে, এটা নিয়ে আশা করছি কোনো অসুবিধে নেই। এবার সে গত ডেট থেকে আমরা একটা জিনিস পড়ে আসছি, সেটা কি না, আমরা খাবার খাই, যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা আলটিমেটলি অ্যাবজর্পশন হচ্ছে আফটার ডাইজেশন। খাবারটা অ্যাবজর্পশন হচ্ছে কোথায়? স্মল ইন্টেস্টাইনের মধ্যে, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে খাবারটার অ্যাবজর্পশন হচ্ছে। বেশ, ক্ষুদ্রান্তের কোথায় হচ্ছে? ভিলি অর ভিলাই, এই জায়গাগুলোতে খাবারের অ্যাবজর্পশন হচ্ছে, এইটুকু আমরা জানি। এবার একটা খাবার অ্যাবজর্পশন হওয়ার পর আলটিমেটলি তার অ্যাসিমিলেশন হয়, অ্যাসিমিলেশনটা হয় প্রোটোপ্লাজমের মধ্যে, এবং প্রোটোপ্লাজমে অ্যাসিমিলেশন হওয়ার পর আলটিমেটলি ওই খাবারটা সেল এবং টিস্যুর মধ্যে গিয়ে পৌঁছয়, এবার এইদিকে আমার হিমোগ্লোবিন ওয়েট করছে। হিমোগ্লোবিন কি করছে? অক্সিজেনকে নিচ্ছে, যে অক্সিজেনটা আমরা ব্রেথিং এন্ড এক্সচেঞ্জের মাধ্যমে ইনটেক করছি, অক্সিজেনটাকে হিমোগ্লোবিন ধরছে এবং ব্লাডের ভায়া হয়ে সেল এবং টিস্যুর মধ্যে গিয়ে পৌঁছচ্ছে। ব্লাডের ভায়া হয়ে সেল এবং টিস্যুর মধ্যে গিয়ে কে পৌঁছচ্ছে? আলটিমেটলি অক্সিজেন পৌঁছচ্ছে। তাহলে সেল এবং টিস্যুর মধ্যে এই মুহূর্তে অক্সিজেন সাপ্লাই আছে। বেশ, এবার ওই যে খাবারগুলো আমরা খেয়েছি সেই খাবারগুলোকে ভাঙতে হবে। অক্সিজেনটা কেন এলো? এই খাবারটাকে ভাঙবে বলে অক্সিজেনটা এলো। বেশ, তাহলে ফুড মলিকিউল গুলো বার্ন হবে। তাহলে সেল এবং টিস্যুর মধ্যে আলটিমেটলি কি ঘটনাটা ঘটবে? ফুডের যে মলিকিউল গুলো বার্ন হবে, অর্থাৎ পুড়বে। এবার যখনই ফুড মলিকিউল গুলো বার্ন হবে, সেই জায়গা থেকে আমরা দুখানা জিনিস পাবো।
সেই জায়গা থেকে আমরা দুখানা জিনিস পাবো। কি পাবো? আমরা সেখান থেকে কার্বন ডাই অক্সাইড পাবো এবং আমরা সেখান থেকে এনার্জি পাবো। আমরা কার্বন ডাই অক্সাইড পাবো এবং আমরা সেখান থেকে এনার্জি পাবো। তাহলে এই যে খাওয়ার প্রোটোপ্লাজমের মধ্যে যাওয়ার পর আলটিমেটলি সেল এবং টিস্যুতে যখনই প্রবেশ করছে, তো সেই খাওয়ারটা পুড়ে গিয়ে খাওয়ার পোড়ার পর আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি যে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আলটিমেটলি আমার সেলুলার রেসপিরেশনের বেসিক কনসেপ্ট। এটা বুঝতে আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে নর্মালি আমরা আজকে যেটা পড়বো, আমরা প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখবো না, যেটা নর্মাল ব্যাপার এবং যেটা জানতে হয় যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রেসপিরেশনটা হচ্ছে সেইটা সম্বন্ধে আজকে আমরা জানবো। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রেসপিরেশনটা হচ্ছে এইটুকুই আমাদেরকে পড়তে হয় এবং এটাই সমস্ত পরীক্ষার সিলেবাসে রয়েছে। বেশ, এবং এটাই আমরা পড়বো আজকে। এবার খাওয়ার গুলো কি নিয়ে একটু দেখা যাক। তাহলে এই যে ফুড নর্মালি 3 রকমের হতে পারে, আমি বলেছিলাম ফুড নর্মালি 3 রকমের হতে পারে। কেমন কেমন হতে পারে? প্রথমত কোনো একটা ফুড কার্বোহাইড্রেট হতে পারে, আই মিন কি গ্লুকোজ হতে পারে। খাওয়ার মেইনলি 3টে সোর্স আছে, গ্লুকোজ হতে পারে, ফ্যাট হতে পারে এবং প্রোটিন হতে পারে। এই 3 ধরনের বেসিক খাবার, যে খাবারটা আমরা সমস্ত খাবারের মাধ্যমে খাই। বেশ, এবার গ্লুকোজটা আলটিমেটলি কার কাছ থেকে আসছে? গ্লুকোজটা তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। গ্লুকোজ তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। বেশ, ফ্যাট ভেঙে আলটিমেটলি কি কি তৈরি হচ্ছে? ফ্যাট যদি ফ্যাট ভাঙলে কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এবং গ্লিসেরল তৈরি হবে। এবং ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফ্যাটি অ্যাসিড হচ্ছে পামিটিক অ্যাসিড। বেশ, যদি আমরা প্রোটিনকে ভাঙি আমরা কি পাবো? প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। বেশ, তার মানে এইখান থেকে আমরা একটা জিনিসকে আইডিয়া করতে পারছি যে সেল এবং টিস্যুর মধ্যে গিয়ে আলটিমেটলি খাবারগুলো যখন পুড়ছে, খাবারগুলো পোড়ার পর কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি তৈরি হচ্ছে। এটা গেল। 3 ধরনের খাবারই পোড়ে। গ্লুকোজ তৈরি হয় কার্বোহাইড্রেট পোড়ার পরে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয় যখন ফ্যাট পুড়বে, যখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে তার মানে কি প্রোটিন পুড়ছে। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? কোথাও কোনো কনফিউশন নেই? বলো, এইটা পর্যন্ত ক্লিয়ার? কোনো কনফিউশন নেই কোথাও? কোনো কনফিউশন নেই কোথাও? এটা বুঝতে আশা করছি। তাড়াতাড়ি, কুইক। ক্লিয়ার? তাহলে এইটুকু সবার ক্লিয়ার। বেশ, এইবার ঘটবে আসল ঘটনা। কি ঘটনা? আমি এর আগেও বহুবার বলেছি যে গ্লুকোজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে মেইন এনার্জির সোর্স। গ্লুকোজ হচ্ছে মেইন এনার্জি সোর্স, এটা আমি আগেও বলেছি। যে কারণে আমার শরীর সবসময় চায় গ্লুকোজ থেকেই এনার্জি বা এটিপি কে তৈরি করতে। আরো একবার বলছি, গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে মেইন এনার্জি সোর্স, অর্থাৎ গ্লুকোজ থেকে আমরা সব থেকে বেশি এনার্জি পাই। যে কারণে আমাদের শরীর সেভাবেই তৈরি হয়েছে, আমার শরীর সবসময় চায় যে আমি গ্লুকোজকেই ভাঙবো, যদি অ্যাডিকুয়েট পরিমাণে গ্লুকোজ থাকে। যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে গ্লুকোজ থাকে তবে আমার শরীর সবসময় চাইবে সবার আগে গ্লুকোজকে ভাঙবে। এবার ধরো কারোর শরীরে গ্লুকোজ শর্টেজ হতেই পারে, তা বলে কি প্রোটিন আর ফ্যাট ভাঙবে না? তাহলে গ্লুকোজও যেমন ভাঙবে, ফ্যাটও ভাঙবে, প্রোটিনও ভাঙবে। কিন্তু আমি আবারও বলছি, যদি আমার শরীরে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে অর্থাৎ যথেষ্ট পরিমাণে গ্লুকোজ থাকে, তাহলে আমার শরীর অবভিয়াসলি ফ্যাট এবং প্রোটিনকে না ভেঙে সবার আগে গ্লুকোজকে ভাঙতে চাইবে, কারণ গ্লুকোজ ভাঙলে আমরা মোর দেন এটিপি পাবো। গ্লুকোজকে যদি আমরা ভাঙি আমরা বেশি বেশি করে এটিপি পাবো এবং বেশি বেশি করে এনার্জি পাবো। বেশ, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফ্যাট আর প্রোটিন এগুলো ভাঙা নিয়ে পড়তে হয় না। আমাদের মেইনলি এই গ্লুকোজকে কিভাবে আমরা ভাঙবো
এইটুকুই আমাকে জানতে হয়, গ্লুকোজ ভাঙবো কিভাবে সেইটুকু সম্বন্ধে আমাকে জানতে হবে, এবং সেটাই হচ্ছে রেসপিরেশন। এর বাইরে রেসপিরেশনের আর কিছু নেই। বেশ, তাহলে গ্লুকোজ ব্রেকডাউন হবে, তৈরি হবে এনার্জি। তাহলে গ্লুকোজের ব্রেকডাউন হবে, সেখান থেকে তৈরি করব আমরা এনার্জি। গ্লুকোজকে ব্রেকডাউন করব এবং তৈরি করব আমরা এনার্জি। বেশ, এবার এইটা বলার আগে আমাকে ছোট্ট একটা জিনিস শুধু জানতে হবে, সেটা হচ্ছে যে আর কিউ। এটা আমি গতদিনও বলেছি, আরো একবার বলছি, আর কিউ সম্বন্ধে জানতে হবে। আর কিউ মানে কি? আর কিউ মানে এটাই, আর কিছুই নয়, যে যখন একটা খাবারকে পোড়ানোর জন্য অক্সিজেন সেলে আসছে এবং খাবারটা পোড়ার পর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাহলে আমাকে শুধু ওইটুকুই হিসেব করতে হয় যে কি পরিমাণে অক্সিজেন আমাদের টিস্যুর মধ্যে আসছে, এবং খাবার পোড়ার পরে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কি পরিমাণে অক্সিজেন আসছে এবং কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেটাই আর কিউ। বেশ, তাহলে কার্বন ডাই অক্সাইড কি পরিমাণে তৈরি হলো ডিভাইডেড বাই ওই কার্বন ডাই অক্সাইডকে তৈরি করতে কি পরিমাণ আমার অক্সিজেন লাগলো, কত মলিকিউল আমি অক্সিজেন লাগালাম এবং তাতে কত মলিকিউল কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এইটাই হচ্ছে রেসপিরেটরি কোশ্চেন্ট বা আর কিউ কে, যেটাকে আমরা শর্টে বলে থাকি। বেশ, এবার আমরা মেইনলি গ্লুকোজকে আজকে ভাঙবো। তাহলে গ্লুকোজ যদি ভাঙে, এইটা আমরা একদম ছোট থেকে শিখেছি, C6H12O6। কয় অণু অক্সিজেন লাগে? 6 অণু অক্সিজেন লাগে গ্লুকোজকে ভাঙার জন্য। দেন গ্লুকোজ ভাঙবে এবং গ্লুকোজ ভাঙার পরে আলটিমেটলি 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, প্লাস 6 অণু জল তৈরি করবে, প্লাস এনার্জি তৈরি করবে। 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, 6 অণু জল তৈরি করবে এবং এনার্জি তৈরি করবে। তাহলে আমাকে যদি বলে গ্লুকোজের আর কিউ বের করতে, তাহলে অক্সিজেন কতটা লেগেছিল? 6 অণু লেগেছিল। কার্বন ডাই অক্সাইড কতগুলো তৈরি হয়েছিল? 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল, ডিভাইডেড বাই অক্সিজেন রিকোয়ার্ড, কতগুলো আমার অক্সিজেন লেগেছিল? 6 লেগেছিল, যে কারণে গ্লুকোজের আর কিউ হচ্ছে 1। বেশ, এবার আমাকে আর দুটো আর কিউ সম্বন্ধে জানতে হয়, এক হচ্ছে প্রোটিনের আর কিউ কত এবং ফ্যাটের আর কিউ কত, এই দুটো সম্বন্ধে জানতে হয়। সবসময় মনে রাখবে ফ্যাটের আর কিউ সবচেয়ে কম। মানে কি কম? মানে কি কম মানে এটাই যে একে যদি ভাঙি তাহলে আমরা খুব অল্প পরিমাণে আমরা এনার্জি পাবো। প্রোটিনের আর কিউ কত? 0.8 থেকে 0.9। এগুলো শুধুই মনে রাখতে হয়, এগুলোর ব্রেকডাউন প্রসেস আমাদের জানতে হয় না। বেশ, এবার যদি আর কিউ বলে, নর্মালি আর কিউ বের করতে বললে এই সূত্রেই বের করতে হয়, বাট আমাকে এইগুলো শুধু মুখস্থ করে রাখতে হবে যে প্রোটিনের আর কিউ 0.8 থেকে 0.9, ফ্যাটের আর কিউ 0.7, গ্লুকোজের আর কিউ 1। ব্যাস, এই তিনটে আর কিউ আমাকে জানতে হবে। এইখানে আর আমার জানার কিছু নেই। আশা করছি এখানে বুঝতে আমার কোনো অসুবিধা নেই। আমি একদম ধীরে ধীরে ভেতরে আস্তে আস্তে করে ঢুকছি, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। একদম ধীরে ধীরে ঢুকছি। বেশ, এইবার তাহলে আমরা ভাঙবো কাকে? আমরা ভাঙবো কাকে? আমরা ভাঙতে চলেছি? আমরা গ্লুকোজকে ভাঙতে চলেছি। আমরা কাকে ভাঙতে চলেছি? আমরা গ্লুকোজকে ভাঙতে চলেছি। বেশ, এইবার এইখানে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি না, গ্লুকোজ কখনো কখনো পুরোটাই ভাঙে, কখনো কখনো অর্ধেকটা ভাঙে। অর্থাৎ কখনো কখনো গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হয়, কখনো সেটা ইনকমপ্লিট ব্রেকডাউন হয়। অর্থাৎ সম্পূর্ণভাবে কখনো ভাঙে, কখনো অসম্পূর্ণভাবে বা অর্ধেকটা ভেঙে থেকে যায়। ইনকমপ্লিট ব্রেকডাউন হয়। তাহলে গ্লুকোজের ব্রেকডাউন দুরকম ভাবে হতে পারে, একটা কমপ্লিট ব্রেকডাউন, একটা ইনকমপ্লিট ব্রেকডাউন। একটা ইনকমপ্লিট ব্রেকডাউন। বেশ, কমপ্লিট ব্রেকডাউনটা কখন হবে? কমপ্লিট ব্রেকডাউন তখনই হবে যখন এখানে অক্সিজেন প্রেজেন্ট থাকবে। অর্থাৎ সেল এবং টিস্যুর মধ্যে যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে, অক্সিজেনের উপস্থিতিতে কমপ্লিট ব্রেকডাউন হবে, এবং এটাকেই আমরা বলি
অ্যারোবিক রেসপিরেশন, এটাকে আমরা বলি অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক কেন? কারণ এখানে অক্সিজেন প্রেজেন্ট আছে। অ্যারোবিক কেন? কারণ এখানে অক্সিজেন প্রেজেন্ট আছে, এই কারণেই একে আমরা বলছি অ্যারোবিক রেসপিরেশন। বেশ, তাহলে অক্সিজেন যদি অ্যাডিকুয়েট পরিমাণে থাকে তাহলে গ্লুকোজ মলিকিউল একদম কমপ্লিটলি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আই মিন কি গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হবে। হলো। এবার এরকম কিছু পজিশন আছে যেখানে অক্সিজেন অ্যাবসেন্ট, এরকম কিছু পজিশন আছে যেখানে অক্সিজেন অ্যাবসেন্ট, অক্সিজেন অ্যাবসেন্ট। বেশ, অক্সিজেন অ্যাবসেন্ট থাকলে তখন কি হবে? তখন সেটাকে আমরা বলবো অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। এবং যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তাহলে আমাকে কি বুঝতে হচ্ছে না, গ্লুকোজের মলিকিউলটা কিন্তু পুরোপুরি ভাবে ভাঙবে না, সেটার ইনকমপ্লিট ব্রেকডাউন হবে। এবং যদি অক্সিজেন থাকতো তাহলে কমপ্লিট ব্রেকডাউন, যদি অক্সিজেন না থাকে তাহলে সেটা ইনকমপ্লিট ব্রেকডাউন। নর্মালি এটা কাদের মধ্যে দেখা যায়? এটা প্রোক্যারিওটের মধ্যে দেখা যায়, এটা প্রোক্যারিওটস এর মধ্যে দেখা যায়। এটা প্রোক্যারিওটস এর মধ্যে দেখা যায়। আর কিছু ইউনিসেলুলার ইউক্যারিওট রয়েছে। আমি বলেছিলাম এই এক্সাম্পল গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউক্যারিওট মানে আমরা কি জানি মাল্টি সেলুলার, কিন্তু কিছু এরম ইউক্যারিওট রয়েছে যারা ইউনিসেলুলার। আমি দুটো ইস্টের নাম বলেছিলাম, এই দুটো ফাঞ্জির নাম বলেছিলাম, একটা হচ্ছে ইস্ট স্যাকারোমাইসিস সেরিভিসি এবং আরেকটা বলেছিলাম ক্যান্ডিডা, বেশ। তো ইস্ট এবং ক্যান্ডিডা এরা দুজনেই ইউনিসেলুলার ইউক্যারিওট যাদের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন দেখা যায়। কারণ নর্মালি আমরা ইউক্যারিওট মানে এটাই বুঝি যে তার অ্যারোবিক রেসপিরেশন হবে, ইউক্যারিওট মানে তার অ্যারোবিক রেসপিরেশন হবে। এইবার এইখানে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি না, আমাদের শরীরের মধ্যে কি এরম কোনো জায়গা আছে বা এরম কোনো সিচুয়েশন আমাদের শরীরের মধ্যে তৈরি হয়? আমাদের হিউম্যান বডির মধ্যে এরম কি কোনো সিচুয়েশন তৈরি হয় যে আমাদের মানুষের শরীরে ইনকমপ্লিট ব্রেকডাউন হতে পারে? অর্থাৎ এমন কি কোনো সিচুয়েশন আসবে মানুষের শরীরে যেখানে অক্সিজেন অ্যাবসেন্ট থাকতে পারে? হতে পারে। সেটা কখন হবে আমাকে ওইটুকু জানতে হবে, কখন হয় সেটা। এইটা মেইনলি হয় প্রলং এক্সারসাইজ, বা তুমি একটানা অনেকক্ষণ ধরে কাজ করছো, ডিউরিং লং টাইম ওয়ার্ক, বা একটানা অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করছো, বা একটানা অনেকক্ষণ ধরে ছুটছো, লং রানিং। এই সময়গুলোতে কি হয়, যখন আমাদের শরীরে এই কাজগুলো চলতে থাকে, অর্থাৎ আমরা যখন প্রচুর পরিমাণে এক্সারসাইজ করি অথবা প্রচুর পরিমাণে অনেকক্ষণ ধরে একটানা কাজ করছি অথবা অনেকক্ষণ ধরে একটানা ছুটছি, এই যে কাজগুলো, এই কাজগুলো যখনই হয় তখনই আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি ঘটে। এবং ঠিক সেই সময় আমাদের শরীরের মধ্যেও ইনকমপ্লিট ব্রেকডাউন দেখা যায়, অর্থাৎ অ্যানারোবিক রেসপিরেশন ঘটে। বেশ, যেটা বললাম এটা বুঝতে আশা করছি কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি। ক্লিয়ার? বেশ, সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, এবার আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। তাহলে আমরা গ্লুকোজকে এবার ভাঙবো, গ্লুকোজকে আলটিমেটলি আমাকে ভাঙতে হবে। তাহলে দেখা যাক গ্লুকোজের ব্রেকডাউন। তাহলে ব্রেকডাউন অফ গ্লুকোজ। তাহলে যদি গ্লুকোজকে ব্রেকডাউন করতে হয় মেইনলি আমাকে 4টা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে।
একদম প্রথম স্টেপ কি যদি গ্লুকোজকে ভাঙতে হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রেবস সাইকেল, থার্ড স্টেপ হচ্ছে একটা সংযোজক বিক্রিয়া চলে বা যেটাকে আমরা বলছি লিঙ্কড রিঅ্যাকশন, ফোর্থ স্টেপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। তাহলে এই চারটে স্টেপের মধ্য দিয়ে আলটিমেটলি গ্লুকোজ ভাঙবে, এই চারটে স্টেপের মধ্য দিয়ে আলটিমেটলি গ্লুকোজ ভাঙবে। ও এখানটায় ভুল লিখেছি, লিঙ্কড রিঅ্যাকশনটা প্রথমে হবে, তারপরে ক্রেবস সাইকেল হবে। প্রথমে লিঙ্কড রিঅ্যাকশন হবে, 2 নম্বরে হবে লিঙ্কড রিঅ্যাকশন, তারপর হবে ক্রেবস সাইকেল, তারপর হবে ক্রেবস সাইকেল। প্রথমে হবে লিঙ্কড রিঅ্যাকশন, তারপর হবে ক্রেবস সাইকেল। বেশ, তাহলে এই চারটে প্রসেস আমার দরকার গ্লুকোজের ব্রেকডাউন করার জন্য, এই চারটে আমার প্রসেস দরকার। বেশ, এবার আমরা একটু আগে দেখলাম যে যদি অক্সিজেন উপস্থিত থাকে, যদি অক্সিজেনের উপস্থিত থাকে অর্থাৎ যখন অক্সিজেন প্রেজেন্ট থাকে তখন গ্লুকোজ পুরোপুরিভাবে ভেঙে যায় এবং সেটাকে আমরা বলি অ্যারোবিক রেসপিরেশন। আর যখন অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তখন সেটাকে আমরা বলি অ্যানারোবিক রেসপিরেশন। বেশ, তাহলে আমরা রেসপিরেশন দু রকম জানলাম, যে রেসপিরেশন দু রকমের হয়। কি কি? একটা হয় অ্যারোবিক, একটা অ্যারোবিক আর একটা অ্যানারোবিক। একটা অ্যারোবিক রেসপিরেশন এবং আরেকটা অ্যানারোবিক রেসপিরেশন। বেশ, এবার এই যে চারটে স্টেপ অর্থাৎ গ্লুকোজ ভাঙার জন্য যে চারটে প্রক্রিয়া আমার দরকার, গ্লাইকোলিসিস, লিঙ্কড রিঅ্যাকশন, ক্রেবস সাইকেল, ইটিএস, এরা প্রত্যেকেই, এরা চারজনের চারজনই কোথায় থাকবে? তাহলে অ্যারোবিক রেসপিরেশনে এরা থাকবে। তাহলে অ্যারোবিক রেসপিরেশন যদি করতে হয় আমার কতজনকে লাগবে? চারজনকে লাগবে। কাকে কাকে লাগবে? আমার গ্লাইকোলিসিসকে লাগবে, আমার লিঙ্কড রিঅ্যাকশনকে লাগবে, আমার ক্রেবস সাইকেল লাগবে, আমি ওগুলো শর্টে শর্টে সব লিখছি, আমার ইটিএস কে লাগবে। হলো, তাহলে এই চারজনই অ্যারোবিক রেসপিরেশনের সঙ্গে জড়িত। অর্থাৎ যদি অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলে গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হবে, প্রথমে গ্লাইকোলাইসিস হবে, তারপর লিঙ্কড রিঅ্যাকশন হবে, তারপর ক্রেবস সাইকেল হবে, তারপর ইটিএস হবে। এবার আসো অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন যদি হয় তখন শুধুমাত্র গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক রেসপিরেশন হলে তখন শুধুমাত্র গ্লাইকোলাইসিস হবে, বাকি প্রসেসগুলো কিন্তু আর হবে না। তাহলে অ্যারোবিক রেসপিরেশন মানে চারটে প্রসেসই হবে যদি গ্লুকোজ কমপ্লিট ব্রেকডাউন হয়। অ্যানারোবিক রেসপিরেশন মানে শুধুমাত্র গ্লাইকোলাইসিস হবে, তখন গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হবে না, কারণ গ্লাইকোলাইসিস হয়েই থেকে যাবে, তারপর আর কিছু হবে না। এবং অবভিয়াসলি এখানে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলে আমরা বেশি পরিমাণে এটিপি পাবো বা মোর এনার্জি পাবো, কারণ চারটে প্রসেস হলে অবভিয়াসলি এনার্জি বেশি আসবে, প্রত্যেকটা প্রসেস থেকে আমরা এনার্জি পাবো। অ্যারোবিক রেসপিরেশন হলে শুধুমাত্র যেহেতু গ্লাইকোলাইসিস হচ্ছে তো এখানে আমরা লেস এনার্জি পাবো, এখানে আমরা লেস এনার্জি পাবো। বেশ, যেটা বললাম আশা করছি সবার মাথায় গেল, বুঝতে কোনো অসুবিধা নেই। যেটা বললাম আশা করছি সবার মাথায় গেল, বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন পড়ে যে নিম্নলিখিত কোন বিক্রিয়া অবাত এবং সবাত দু প্রকার শ্বসনের সাথেই জড়িত? নিম্নলিখিত কোন বিক্রিয়া অবাত এবং সবাত দু রকম শ্বসনের সাথেই জড়িত? তাহলে আমরা গ্লাইকোলাইসিসকে যদি দেখি, গ্লাইকোলাইসিস অ্যানারোবিক রেসপিরেশনেও হচ্ছে, আবার অ্যারোবিক রেসপিরেশনেও হচ্ছে। গ্লাইকোলাইসিস অ্যানারোবিক রেসপিরেশনেও হচ্ছে আর অ্যারোবিক রেসপিরেশনেও হচ্ছে। তাহলে এই পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে, এই পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে যে গ্লাইকোলিসিস কমন in both aerobic and anaerobic reaction of respiration। হলো,
ক্লিয়ার? কোনো অসুবিধা নেই কোথাও? ব্যাস, এবার আমরা ভাঙবো। এবার আলটিমেটলি আমরা গ্লুকোজকে ভাঙবো। এতক্ষণ ধরে আমাদের যা যা বেসিক জিনিস এখান থেকে জানার ছিল আমরা জেনে নিয়েছি। আমি একটাবার রিপিট করছি সবগুলো। এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে কি কি দেখলাম? এতক্ষণ পর্যন্ত আমরা এটাই দেখলাম যে সেলুলার রেসপিরেশন অ্যানিমেলের মধ্যেও হতে পারে, প্ল্যান্টস এর মধ্যেও হতে পারে, ফাঞ্জির মধ্যেও হতে পারে, ব্যাকটেরিয়ার মধ্যেও হতে পারে। ক্লিয়ার? অ্যানিমেলস এর মধ্যে কোথায় হয়? দুটো জায়গাতে হয়, সাইটোসল বা সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। প্ল্যান্টস এর ক্ষেত্রে কোথায় হয়? উইথিন ক্লোরোপ্লাস্ট এবং উইথিন ফটোসিনথেসিসের মধ্যে হয়। চলে গেল। নেক্সট আমরা কি দেখেছিলাম? যে খাওয়ার আসে, ডাইজেশন হয়, তারপর অ্যাবজর্পশন হয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্পশন হওয়ার পরে প্রোটোপ্লাজমে চলে যায় বাই অ্যাসিমিলেশন। প্রোটোপ্লাজমে যাওয়ার পরে আলটিমেটলি তারা সেল এবং টিস্যুর মধ্যে খাবারের কণাগুলো যায়। কেন না? ওখানে হিমোগ্লোবিন অক্সিজেনকে বাই ব্লাড নিয়ে আসবে এবং অক্সিজেনের উপস্থিতিতে খাবারগুলো ভাঙবে বা খাবারগুলো পুড়বে। অক্সিজেনের উপস্থিতিতে যদি খাবার পড়ে তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইডকে পাবো, যেটা আমরা এক্সচেঞ্জ করে দেবো, যেটা ব্রেথিং এন্ড এক্সচেঞ্জে আমি বলেও ছিলাম অলরেডি। এবং একটা ভালো জিনিস পাবো যেটা হচ্ছে এটিপি, যেটা আমাদের শরীরের এনার্জির পুরো সোর্সটাকে কাজে লাগাবে। এবার আমরা যা যা খাবার খাচ্ছি তার মধ্যে তিন রকমেরই মেইন ফুডের সোর্স থাকে। এক হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। দুই হচ্ছে প্রোটিন, যেটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তিন হচ্ছে ফ্যাট, যেটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়। ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে পামিটিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এখানে আমরা এইটুকুই দেখলাম। নেক্সট আর কি দেখলাম? আমরা আর কিউ বের করতে হয় কি করে দেখলাম, যে কি পরিমাণে অক্সিজেন লাগছে খাবারকে ভাঙার জন্য, এবং সেখান থেকে খাবারটা ভাঙার পরে এনার্জির সাথে কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ডিভাইডেড বাই তাকে তৈরি করার জন্য কতটা পরিমাণে আমার অক্সিজেন লাগছে, দ্যাটস ইকুয়ালস টু আর কিউ বা রেসপিরেটরি কোশেন্ট, যেটা আমরা গ্লুকোজের ক্ষেত্রে দেখলাম 6/6 ইকুয়ালস টু 1, প্রোটিনের ক্ষেত্রে দেখলাম 0.8 থেকে 0.9 এবং ফ্যাটের ক্ষেত্রে দেখলাম 0.7। ক্লিয়ার? নেক্সট এখানে আমরা কি দেখলাম? না গ্লুকোজ ভাঙবে। গ্লুকোজ দু রকম ভাবে ভাঙতে পারে। একটা কমপ্লিটলি পুরোপুরি ভাবে গ্লুকোজ ভেঙে তছনছ হয়ে যেতে পারে, অথবা ইনকমপ্লিট ব্রেকডাউন হতে পারে, হালকা হালকা ভেঙে বা অর্ধেকটা ভেঙে থেকে যেতে পারে। বেশ, গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন কখন হবে না? যখন অক্সিজেন অ্যাডিকুয়েট পরিমাণে থাকবে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতেই গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হয়। এবং গ্লুকোজের যেহেতু কমপ্লিট ব্রেকডাউনটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, সেই কারণে একে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। এবং গ্লুকোজের ইনকমপ্লিট ব্রেকডাউনটা কখন হবে? যখন অক্সিজেন থাকবে না, অক্সিজেন অ্যাডিকুয়েট পরিমাণে থাকবে না বা অক্সিজেন পুরোপুরিভাবে অ্যাবসেন্ট থাকবে, তখন গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হবে না, অর্ধেকটা হয়েই থেকে যাবে, যে কারণে সেটাকে আমরা বলছি অ্যানারোবিক রেসপিরেশন। এবং গ্লুকোজকে যে আমরা ভাঙবো তারপরেই নেক্সট স্টেপে আমরা কি দেখলাম? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলেছিলাম যে কমপ্লিট ব্রেকডাউন জেনারেলি ইউক্যারিওটের মধ্যে হয়ে থাকে, ইনকমপ্লিট ব্রেকডাউন মানেই প্রোক্যারিওটের মধ্যে হবে, অর্থাৎ অ্যানারোবিক রেসপিরেশন মানে সেটা প্রোক্যারিওটের মধ্যে হবে। কিছু ইউনিসেলুলার ইউক্যারিওট আছে, অ্যাজ এ এক্সাম্পল স্যাকারোমাইসিস সেরিভিসি এবং ক্যান্ডিডা, অর্থাৎ ইস্ট এবং ক্যান্ডিডা, এদের মধ্যেও অ্যানারোবিক রেসপিরেশন হয়ে থাকে। এবং আমাদের মানুষের শরীরের মধ্যে ডিউরিং প্রলং এক্সারসাইজ, যখন আমরা এক্সেসিভ এক্সারসাইজ করি বা অনেকক্ষণ ধরে ছুটি বা অনেকক্ষণ ধরে লং ওয়ার্ক করি, সেই মুহূর্তে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরেও অ্যানারোবিক রেসপিরেশন হতে পারে। নেক্সট আমরা কি দেখলাম? গ্লুকোজের ব্রেকডাউন চারটে প্রসেসের মাধ্যমে হয়। প্রথমে হচ্ছে গ্লাইকোলিসিস, দেন লিঙ্কড রিঅ্যাকশন, তারপর ক্রেবস সাইকেল এবং অ্যাটলিস্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস চেইন হয়ে গেল। গ্লুকোজ দু রকম ভাগে ভাঙে আমরা দেখেছি, একটা কমপ্লিট ব্রেকডাউন, একটা ইনকমপ্লিট ব্রেকডাউন। যদি কমপ্লিট ব্রেকডাউন করতে হয় আমাকে গ্লাইকোলাইসিসও করতে হবে, আমাকে লিঙ্কড রিঅ্যাকশনও করতে হবে, আমাকে ক্রেবস সাইকেলও করতে হবে এবং আমাকে ইটিএসও চালাতে হবে। চারজনকেই লাগবে কমপ্লিট ব্রেকডাউন করার জন্য, এবং যে কারণে চারটে জায়গা থেকে অনেকটা পরিমাণে আমরা এনার্জি পাবো। এবং কমপ্লিট ব্রেকডাউনে সব থেকে বেশি এনার্জি তৈরি হয়। ইনকমপ্লিট ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? না এক্ষেত্রে খুব বেশি এনার্জি আমরা পাবো না। কেন পাবো না? কারণ পুরোপুরি ভাগে ভাঙে না, যে কারণে শুধুমাত্র গ্লাইকোলিসিস হয়েই প্রসেসটা বন্ধ হয়ে যায়, যে কারণে আমরা কম এনার্জির সাপ্লাই পাবো। আরেকটা জিনিস কি দেখলাম? যে গ্লাইকোলিসিসই হচ্ছে সেই প্রসেস যেটা অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে একটা কমন প্রসেস। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এইটুকুই পড়লাম। আশা করছি যতটুকু বোঝালাম বা যতটুকু পড়ালাম এখানে কারোর কোনো কনফিউশন নেই। যতটুকু পড়ালাম আশা করছি এখানে কারোর কোনো কনফিউশন নেই। এবার আলটিমেটলি আমরা গ্লুকোজকে ভাঙবো। প্রচন্ড গরম।
এবার আমরা গ্লুকোজকে ভাঙবো, এবার প্রসেস স্টার্ট করব, আমরা গ্লুকোজকে ভাঙবো। এই প্রসেসটাকে স্টার্ট করার আগে আমাকে শুধু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমি বলে দিই, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে পুরো রিঅ্যাকশনটা, হোল রিঅ্যাকশনের মধ্যে অর্থাৎ এই হোল রিঅ্যাকশনের মধ্যে একটা জিনিসই আমাকে মনে রাখতে হবে, কার্বনের অ্যামাউন্ট, পুরো রিঅ্যাকশনের মধ্যে আমাকে কার্বনের অ্যামাউন্টকে মনে রাখতে হবে এবং কটা করে ফসফেট আছে তার অ্যামাউন্টকে মনে রাখতে হবে। এটা সবসময় মাথাতে আমাকে নিয়ে চলতে হবে। আবারও বলছি, যদি এই প্রসেসটাকে খুব ভালোভাবে বুঝতে হয়, পুরো রিঅ্যাকশনটার মধ্যে কটা করে কার্বন থাকছে তাকে মনে রাখতে হবে এবং কটা করে ফসফেট গ্রুপ থাকছে এইটাকে আমাকে মনে রাখতেই হবে। বেশ, তাহলে ভাঙবো আমরা কাকে আমরা ভাঙবো? আমরা গ্লুকোজকে ভাঙবো। গ্লুকোজকে কেন ভাঙবো? আলটিমেটলি আমরা কি তৈরি করতে চাইছি? আমরা এনার্জি তৈরি করতে চাইছি। যে যদি আমরা এনার্জিকে তৈরি করতে চাই, যখন আমরা গ্লুকোজ ভাঙবো আমরা এনার্জি তো পাবোই, কিন্তু তার সাথে আরো একজনকে পাবো, সেটা হচ্ছে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। কারণ আমাদের শরীরের মধ্যে যে কোনো অ্যাসিড গুলো লিকুইড অবস্থাতে থাকে না, সল্ট অবস্থাতে থাকে। আমাদের শরীরের মধ্যে যে কোনো অ্যাসিড লিকুইড অবস্থাতে থাকে না, সল্ট অবস্থাতে থাকে, মানে হালকা কঠিন অবস্থাতে থাকে। তো যে কারণে পাইরুভিক অ্যাসিডও বলা হয় এবং মোস্ট প্রমিনেন্ট এর নামটা হচ্ছে পাইরুভেট। বেশ, তাহলে গ্লুকোজ যদি ভাঙতে হয়, গ্লুকোজের আমরা কমপ্লিট ব্রেকডাউন করব। আমরা এখানে দেখেছি যদি গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন করতে হয়, প্রথমে আমাকে গ্লাইকোলাইসিসকে চালাতে হবে, দেন আমাকে লিঙ্কড রিঅ্যাকশন চালাতে হবে, দেন ক্রেবস সাইকেল চালাতে হবে, দেন ইটিএস কে চালাতে হবে। তাহলে প্রথমে আমরা গ্লাইকোলাইসিস থেকে শুরু করব। ফার্স্ট আমরা গ্লাইকোলাইসিস থেকে শুরু করব। বেশ, ফার্স্ট আমরা গ্লাইকোলাইসিস থেকে শুরু করব। তাহলে ভাঙবো আমরা কাকে? গ্লুকোজকে ভাঙবো। মানে কে? C6H12O6। তাহলে আমি একটু আগেই বললাম যে সবসময় মনে রাখবে কটা করে কার্বন আছে, কটা করে ফসফেট আছে। আমি গ্লাইকোলাইসিস এবার স্টার্ট করছি। গ্লুকোজ মানে আমি দেখতেই পাচ্ছি C6, তার মানে অবভিয়াসলি এর মধ্যে 6খানা কার্বন আছে। গ্লুকোজ মানে আমি দেখতে পাচ্ছি C6, অবভিয়াসলি এর মধ্যে 6খানা কার্বন আছে। একদম প্রথমে গ্লুকোজ ভাঙবে এবং গ্লুকোজ ভেঙে যাকে তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। এই ফসফেটগুলোকে এইভাবে লেখা হয়, PO4 বলে লেখা হয়। ঠিক আছে, ফসফেটগুলোকে PO4 বলে লেখা হয়, গ্লুকোজ 6 ফসফেট। বেশ, তাহলে গ্লুকোজ প্রথম ভাঙলো এবং ভাঙার ফলে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। বেশ, এইবার ঠিক এই জায়গাতে একদম প্রথমে একটা জিনিসকে ফলো করো, ঠান্ডা মাথায় জিনিসটাকে বোঝো, এটা খুব সহজ জিনিস, রেসপিরেশন এর থেকে সহজ জিনিস হয় না। দেখো, গ্লুকোজের মধ্যে কি দেখেছিলে যে ফসফেট আছে বলে? গ্লুকোজের মধ্যে কোথাও দেখতে পাচ্ছ ফসফেট গ্রুপ আছে? কোথাও নেই, কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তৈরি হলো কে? গ্লুকোজ 6 ফসফেট। এবার দেখতে পাচ্ছ একটা ফসফেট এখানে এসছে, একটা ফসফেট এখানে এসছে। গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে একটা ফসফেট এসছে, তার মানে সাথে সাথে ব্র্যাকেটে লিখে দাও, কার্বন এই মুহূর্তে আমার ছটাই আছে, কিন্তু একটা ফসফেট এসছে। কার্বন আমার ছটাই আছে, কিন্তু একটা ফসফেট এসছে। বেশ, এবার আমাকে মাথা খেলাতে হবে ফসফেট এলো কোথা থেকে? ফসফেট হঠাৎ করে উড়ে উড়ে চলে এলো না। আমরা যাকে অ্যাকচুয়ালি তৈরি করতে চাইছি, আমরা তৈরি করতে চাইছিলাম কাকে? আমরা চাইছিলাম এনার্জিকে তৈরি করতে, তাই না? আমরা চাইছিলাম এনার্জিকে তৈরি করতে, বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি কে আমরা তৈরি করতে চাইছিলাম। কিন্তু ভালো করে দেখো, এটিপি তৈরি করতেই চাইছি, কিন্তু প্রথমে আমাকে এটিপি ব্যবহার করে দিতে হচ্ছে। চাইছি আমরা এটিপি কে তৈরি করতে, কিন্তু প্রথমেই আমাকে এটিপি কে ব্যবহার করতে হচ্ছে। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে তার মধ্যে 3টে ফসফেট গ্রুপ আছে।
তিনটে ফসফেট গ্রুপের মধ্যে একটা নিয়ে নিয়েছে। কে নিয়ে নিয়েছে? গ্লুকোজ 6 ফসফেট নিয়ে নিয়েছে, একটা ফসফেটকে এই যে এখানে নিয়ে নিয়েছে। তাহলে এর মধ্যে কি ট্রাইফসফেট থাকবে? নিশ্চয়ই নয়, এটা ডাইফসফেট হয়ে যাবে, এডিপি হয়ে যাবে। তাহলে এটিপি থেকে এডিপি হলো। তাহলে একদম প্রথমে আমরা যাকে তৈরি করতে চাইছি তাকেই খরচ করলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই হয়। এই যে ধরো তুমি নার্স হতে চাইছো, তুমি আলটিমেটলি পড়াশোনা করছো কিসের জন্য? টাকা রোজগার করবে, ভালো একটা লাইফস্টাইল হবে, প্লাস মানুষের যত্ন সেবা সেগুলো তো রয়েইছে। তাহলে যেটা তুমি চাইছো, তুমি তো স্যালারি পাবে, স্যালারি যেটা পেতে চাইছো, যে টাকাটা তুমি উপার্জন করতে চাইছো, তাহলে সেই টাকাটাকে উপার্জন করার জন্য তোমাকে কিন্তু প্রথমে টাকা খরচ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের পুরো লাইফটা এভাবেই চলে, যে যেটাকে চাইছো তুমি পেতে, তাকে পাওয়ার জন্য তোমাকে আগে সেটাকে খরচ করতে হবে। তাহলে আমি চাইছিলাম এখানে এনার্জিকে তৈরি করতে, কিন্তু আমি প্রথমে এনার্জিকেই খরচ করলাম। কেন না? ওকে না খরচ করলে আমি একে পাবোই না। আমি যদি এটিপি খরচ না করি, আমি পরে এটিপি তৈরি করতে পারবো না। তাহলে আমার বডি প্রথমেই 1 মলিকিউল এটিপি খরচ করলো, একদম প্রথমেই 1 মলিকিউল এটিপি খরচ করলো। বেশ, এটা মাথায় ঢুকলো ভালোভাবে। এবার তাহলে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। এবার কি হবে? গ্লুকোজ 6 ফসফেট ভাঙবে। এবার কি হবে? গ্লুকোজ 6 ফসফেট ভাঙবে। গ্লুকোজ 6 ফসফেট ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ 6 ফসফেট ভেঙে কি তৈরি করবে? ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করবে। গ্লুকোজ 6 ফসফেট ভাঙবে, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে। খুব ভালো করে দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা পরস্পরের কি বলেছিলাম? গ্লুকোজের ফর্মুলাও C6H12O6, ফ্রুক্টোজের ফর্মুলাও C6H12O6। তো এরা পরস্পরের কি বলেছিলাম? এরা পরস্পরের আইসোমার। এরা পরস্পরের আইসোমার। তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, অর্থাৎ আইসোমার তৈরি হচ্ছে। তাহলে যেহেতু আইসোমার তৈরি হচ্ছে, যে কারণে আমরা এইখানে যে এনজাইমটাকে ব্যবহার করব তার নাম হচ্ছে আইসোমেরেজ। কেন আইসোমেরেজ বলে লিখলাম? কারণ আইসোমার তৈরি হচ্ছে। কেন আইসোমেরেজ বলে লিখলাম? কারণ আইসোমার তৈরি হচ্ছে। তো যে সমস্ত এনজাইম আইসোমার তৈরি করে তাদেরকে আমরা বলি আইসোমেরেজ এনজাইম। আমি টাইপস অফ এনজাইমের পুরো লিস্ট দিয়ে দিয়েছিলাম। টাইপস অফ এনজাইমের মধ্যে আমাকে এইটা জানতে হয়, ওটলি। ও মানে কি? অক্সিডো রিডাকটেজ। টি মানে কি? ট্রান্সফারেজ। এইচ মানে কি? হাইড্রোলাইসিস। এল মানে লায়েজ, আর আইসোমারেজ। এই এনজাইমগুলোর আমাকে নাম জানতে হয়। বেশ, এর বাইরে আমাকে আরেকটা জানতে হয়, সেটা হচ্ছে কে। কে মানে কি? কাইনেজ। কে মানে কি? কাইনেজ। এটা অ্যাকচুয়ালি বলা হয় ওটলিক বলা হয়। অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইসিস, লায়েজ, আইসোমারেজ, কাইনেজ। 1 2 3 4 5 6 এই 6খানা উৎসেচক রয়েছে, যেগুলো মেইনলি আমাদেরকে জানতে হয়। এর বাইরে টুকিটাকি আছে, সেগুলো আমার জানার কোনো প্রয়োজন নেই। এবার বলি, এতটা পর্যন্ত ক্লিয়ার সবার? এবার যে প্রোডাক্টটা আমি লাস্ট তৈরি করলাম, আমি লাস্ট কি তৈরি করলাম? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট পেলাম। গ্লুকোজেরও 6 নম্বর কার্বন, এই 6টা কার্বন ছিল, ফ্রুক্টোজেরও 6খানাই কার্বন আছে। ফ্রুক্টোজের মধ্যে কি ফসফেট আছে? আছে, একটাই ফসফেট আছে। এর আগেও একটা ফসফেট ছিল, এখনো একটা ফসফেট আছে। কেন সবকিছু সেম আছে? কারণ আইসোমার তৈরি হয়েছে এবং আইসোমেরেজ এনজাইমকে আমি কাজে লাগিয়েছি। বেশ, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছিল। আমি এখনো পর্যন্ত এখানে কি এনজাইম লেগেছিল, এই জায়গাটাতে কি এনজাইম লাগবে তার নামটা আমি এখনো লিখিনি। এইবার কি এনজাইম লাগবে আমি বলে দিচ্ছি। দেখো, সবসময় মনে রাখবে, গ্লুকোজ এর কার্বন কটা? গ্লুকোজের কার্বন কটা? 6টা কার্বন। 6 মানে কি? হেক্সা। 6 মানে কি? হেক্সা। গ্লুকোজের কার্বন কটা? 6টা। বেশ, গ্লুকোজ থেকে কে তৈরি হয়েছে? গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে। গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে কটা কার্বন আছে? 6টা কার্বন আছে। 6 মানে কি? হেক্সা। লেখো, হেক্সো। এবার এমন
এমন কোন রিঅ্যাকশন যেখানে এটিপি ব্যবহার হয় এবং ফসফেট গ্রুপ জয়েন করে, এমন কোন রিঅ্যাকশন যেখানে এটিপি ব্যবহার হয় এবং ফসফেট গ্রুপ জয়েন করে। এটিপি এখানে কেন ঢুকেছিল? গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে একটা ফসফেট নিয়ে আসার জন্য আমরা এটিপি কে ঢুকিয়েছিলাম। তাহলে তৈরি হয়েছিল গ্লুকোজ 6 ফসফেট, যার মধ্যে 6টা কার্বন আছে, যে কারণে আমি তাকে লিখেছি হেক্সা বা হেক্সো। এটিপি একটা ফসফেটকে খরচ করেছে, যে কারণে এর লাস্ট নামটা হবে কাইনেজ। এই যে একটু আগে আমি লিখেছিলাম না কাইনেজ এনজাইম মানে কি মনে রাখবে? যেখানে এটিপি খরচ হয়ে ফসফেট জয়েন করে, যেখানে ফসফেট গ্রুপ জয়েন করে এবং এটিপি খরচ হয়, সেই জায়গাগুলোতে আমরা কাইনেজ এনজাইম ব্যবহার করি। তার আগে হেক্সো কেন লিখলাম? কারণ যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটার কার্বন সংখ্যা অ্যাকচুয়ালি 6টা, যে কারণে আমি হেক্সো লিখলাম। তাহলে এই তিনটে স্টেপকে বুঝতে আসছি আমার কোনো অসুবিধা? এই তিনটে স্টেপকে বুঝতে আশা করছি আমার কোনো অসুবিধা নেই। তাহলে শেষ পর্যন্ত আমরা কাকে পেলাম? ফ্রুক্টোজ 6 ফসফেট পেলাম, যার মধ্যে 6খানা কার্বন আছে, একটা ফসফেট আছে। ক্লিয়ার? এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? কোনো অসুবিধা নেই কোথাও? এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? কোথাও কোনো অসুবিধা নেই? ক্লিয়ার? বেশ, তাহলে আমরা পেলাম লাস্ট কাকে? আমরা কাকে পেলাম? ফ্রুক্টোজ 6 ফসফেটকে পেলাম। লাস্ট আমরা কাকে পেয়েছি? ফ্রুক্টোজ 6 ফসফেটকে পেয়েছি, যার মধ্যে 6খানা কার্বন আছে এবং একটা ফসফেট আছে, এটা আমরা লাস্ট প্রোডাক্ট পেয়েছি। এবার কি হবে? গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট ভাঙবে এবং ভেঙে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হবে। কি বললাম? ফ্রুক্টোজ 6 ফসফেট ভেঙে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হবে। এবার তোমার মনে হবে যে এই জায়গাটাতে কি হবে? ধরো তোমাকে একটা এরম দিয়েছে, ঠিক আছে, তুমি কিচ্ছু জানো না, তুমি গ্লাইকোলাইসিস সম্বন্ধে কিছু জানোই না, তোমাকে শুধু লিখে দিয়েছে যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়েছে। এইখানে দুখানা ড্যাশ দিয়ে দিয়েছে, যে এই জায়গাতে একটা কিছু বসবে, এই জায়গাতে একটা কিছু বসবে। তুমি গ্লাইকোলাইসিসের মাথা মুন্ডু কিচ্ছু জানো না, তারপরেও আমি তোমাকে বলছি, যেটা এখনই শেখাচ্ছি, তুমি না জানলেও চোখ বন্ধ করে বলে দেবে যে এই জায়গাটাতে কি কি বসবে। দেখো কি তৈরি হয়েছে? ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছে, সরি, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়েছে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই যে বিসের মধ্যে কি আছে? অ্যাকচুয়ালি বাই আছে, বিআই, বাই মানে কি 2, বাই মানে কি 2, বিস মানে কি 2, দুটো কি? দুটো ফসফেট। কার্বন কটা? ফ্রুক্টোজের মধ্যে কার্বন কটা থাকে? 6টা থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ সবার মধ্যে 6টা কার্বন। কেন লেখা হয়েছে যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কেন লেখা হয়েছে? না, ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন পয়েন্টে দুখানা ফসফেট লেগে আছে, এই জন্য ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়েছে। এবার মাথাটা খাটাও, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কার থেকে তৈরি হয়েছিল? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল। কি বললাম? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কার থেকে তৈরি হয়েছিল? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল। ফ্রুক্টোজ 6 ফসফেটের মধ্যে কটা ফসফেট আছে? একটা ফসফেট ছিল ফ্রুক্টোজ 6 ফসফেটের মধ্যে। এখন আমরা কটা ফসফেট দেখতে পাচ্ছি? এখন দেখছি হঠাৎ করে দুটো হয়ে গেছে ফসফেট। এবার মাথা কাটা, ফসফেট এলো কোথা থেকে? ফসফেট কে দেয়? কে ফসফেট দেবে? ফসফেট? এর তো একটা ছিল, আরেকটা এসছে, দুটো হয়েছে, তার মানে একটা এসছে মানে কি কোথা থেকে আসবে? ফসফেট আর কোথা থেকে আসবে? তার মানে আমি আবারও এখানে একটা এটিপি কে কাজে লাগালাম, এবং সেখান থেকে একটা ফসফেটকে বের করে নিলাম, সেখান থেকে একটা
ফসফেটকে আমরা বের করে নিলাম, একটা ফসফেটকে আমরা বের করে নিলাম। বোঝা গেল? বুঝতে পারলে কোথা থেকে ফসফেটটা এলো? কোথা থেকে ফসফেটটা এলো বুঝতে পারলে? এবার এনজাইমের নাম কি হবে? আমি একটু আগে কি বলেছিলাম, যেখানে এটিপি খরচ হবে সেখানেই কাইনেজ এনজাইম কাজ করবে। তাহলে লিখে দাও কাইনেজ, কাইনেজ বলে আগে লিখে দাও, কাইনেজ এনজাইম আসবে কনফার্ম। বেশ, এবার কি কাইনেজ হবে স্যার? কিছু তো একটা কাইনেজ, এমনি এমনি তো কাইনেজ লেখা যাবে না। তৈরি হচ্ছে কে? কে তৈরি হয়েছে? ফ্রুক্টোজ তৈরি হয়েছে। ফ্রুক্টোজের সঙ্গে কি ঘটনা ঘটেছে না, ফ্রুক্টোজের মধ্যে বা ফ্রুক্টোজ 6 ফসফেটের মধ্যে একটা ফসফেট ছিল, আরেকটা ফসফেট এটিপি থেকে বেরিয়ে এসে দুখানা ফসফেট তৈরি করেছে। তার মানে আলটিমেটলি তৈরি কারা কারা হচ্ছে? এক, ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, দুই, একটা ফসফেট নতুন করে এখানে তৈরি হচ্ছে। তার মানে ফসফো ফ্রুক্টো, বাকিটা আমার লেখা আছে ফসফো ফ্রুক্টো, বাকিটা আমার লেখা আছে কাইনেজ। তাহলে এনজাইমটার নাম আলটিমেটলি কি দাঁড়ালো? ফসফো ফ্রুক্টো কাইনেজ। এবার তুমি আমাকে বলো, তুমি যদি গ্লাইকোলাইসিস নাও জানো, তোমাকে আমি এইটুকু যে বুঝিয়ে দিলাম, চোখটা বন্ধ করে এই দুটো জায়গাতে কি বসবে তুমি আরামসে বসিয়ে নিতে পারবে। বোঝা যাচ্ছে এবারে? এবার গ্লাইকোলাইসিস আস্তে আস্তে সহজ লাগছে? এবার সহজ লাগছে আস্তে আস্তে? আশা করছি এরপরে আর কোনো কনফিউশন থাকবে না। বেশ, তাহলে আমরা লাস্ট কি পেলাম? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আমরা পেয়েছি। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আমরা পেয়েছি। এই এনজাইমটাকে শর্টে পিএফ কে বলা হয়। এই যে এনজাইমটা না ফসফোফ্রুক্টোকাইনেজ, এই এনজাইমটাকে শর্টে বলা হয় পিএফ কে, পিএফ কে, ফসফোফ্রুক্টোকাইনেজ, পিএফ কে। এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, লাস্ট আমরা এটা পেয়েছি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, যার মধ্যে 6খানা কার্বন আছে, দুখানা ফসফেট গ্রুপ আছে। যার মধ্যে 6খানা কার্বন আছে, দুখানা ফসফেট গ্রুপ আছে। বেশ, এইবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভাঙবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের মধ্যে কটা কার্বন আছে বাবু? কটা কার্বন আছে? 6টা। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের মধ্যে কটা কার্বন আছে? 6টা কার্বন আছে। 6টা কার্বন তিনটে তিনটে করে ভাগ হয়ে যাবে, 6টা কার্বন ভেঙে তিনটে তিনটে করে ভাগ হয়ে যাবে। এদিকে 3 কার্বন, এদিকে 3 কার্বন, তৈরি হবে কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, যেটাকে আমরা শর্টে কি বলি? DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আর এর সাথে কি তৈরি হবে? গ্লিসারলডিহাইড, 3 কার্বন যুক্ত গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট হলো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে 6খানা কার্বন ছিল ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের মধ্যে, 6টা কার্বনের মধ্যে ভেঙে কি হলো? ভেঙে 3টে কার্বন যুক্ত ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হলো, যার মধ্যে কটা ফসফেট আছে? না, একটা ফসফেট আছে। হলো, কার্বন কটা? 3টে, তাহলে 3টে কার্বন একটা ফসফেট। আর কি তৈরি হলো? আরেকটা 3 কার্বন যুক্ত গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যার মধ্যে 3টা কার্বন আছে, ফসফেট কটা আছে? একটা। তাহলে 6 কার্বন ভেঙে 3 কার্বন DHAP এবং 3 কার্বন গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হলো, এবং উভয়ের মধ্যে একটা একটা করে ফসফেট আছে। এবার ভালো করে দেখো, এবার ভালো করে দেখো, এবার ভালো করে দেখো, দুটো ফসফেট আছে,
কার মধ্যে দুটো ফসফেট ছিল? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের মধ্যে দুটো ফসফেট ছিল। তাহলে তার 6টা কার্বন যেমন দুভাগ হয়ে তিনটে কার্বন হয়ে গেছে, তার যে দুটো ফসফেট সেটাও দেখো দুভাগ হয়ে একটা ফসফেট হয়ে গেছে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট একটা ফসফেট নিয়ে নিয়েছে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট একটা ফসফেটকে নিয়ে নিয়েছে, হয়ে গেল। এইবার বলি, একটা এনজাইম হয় যার নাম হচ্ছে অ্যালডোলেজ। একটা এনজাইম হয় যার নাম হচ্ছে অ্যালডোলেজ। কি মনে রাখবে, অ্যালডোলেজ এনজাইম কখন লাগে? অ্যালডোলেজ এনজাইম কখন লাগে? অ্যালডোলেজ এনজাইম তখনই লাগে যখন একটা বাই প্রোডাক্ট থেকে দুটো আইসোমার তৈরি হয়। কি বললাম? যখন একটা বাই প্রোডাক্ট থেকে, মানে যে কোনো একটা প্রোডাক্ট থেকে একসাথে দুখানা আইসোমার তৈরি হবে। অ্যাকচুয়ালি এই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট এরা পরস্পরের আইসোমার। তাহলে আইসোমার থেকে কিন্তু আইসোমার তৈরি হয়নি, বাই প্রোডাক্ট থেকে আইসোমার তৈরি হয়েছে। যেমন এখানটাতে ভালো করে দেখো, এখানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হয়েছিল, গ্লুকোজ ফ্রুক্টোজের আইসোমার, গ্লুকোজ ফ্রুক্টোজের আইসোমার, যে কারণে আমি এনজাইমটার নাম লিখেছিলাম আইসোমেরেজ। কিন্তু এখানে ফ্রুক্টোজ কিন্তু এদের দুজনের আইসোমার নয়, কিন্তু এরা দুজনে পরস্পরের আইসোমার। তার মানে একটা বাইরের জিনিস থেকে আইসোমার তৈরি হলো, তাই না? একটা আলাদা বাই প্রোডাক্ট থেকে আইসোমার তৈরি হলো। যখন এরম কোনো রিয়াকশন হবে তখন সেখানে অ্যালডোলেজ এনজাইম লাগবে, এবং এরা পরস্পরের কি বললাম? আইসোমার। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট এরা হচ্ছে পরস্পরের আইসোমার। গেল? এতটা পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা লাস্ট কি পেলাম একটাবার রিভাইজ করি। আমরা প্রথমে গ্লুকোজকে ভেঙেছি, C6H12O6, যার মধ্যে 6খানা কার্বন আছে কিন্তু কোনো ফসফেট নেই। গ্লুকোজ ভেঙে কি তৈরি করেছি আমরা? গ্লুকোজ 6 ফসফেট, যার মধ্যে 6খানা কার্বন আছে, একটা ফসফেট গ্রুপ এসছে। ফসফেট গ্রুপটা কোথা থেকে এসছে? একটা এটিপি কে আমরা খরচ করেছিলাম। এটিপি যেহেতু আমরা খরচ করেছি, এটিপি লস হওয়া মানেই কি সেখানে যে এনজাইমটা ব্যবহার হবে তার নাম হচ্ছে কাইনেজ। তৈরি হয়েছিল কে? গ্লুকোজ তৈরি হয়েছিল, যার 6টা কার্বন ছিল, যে কারণে এনজাইমটার নাম যেহেতু 6 হেক্সা এবং কাইনেজ হয়ে গেল, গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। এবার গ্লুকোজ 6 ফসফেট ভেঙে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছে, মানে কি তৈরি হয়েছে? আইসোমার তৈরি হয়েছে। মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে পরস্পরের আইসোমার। ফ্রুক্টোজেরও কার্বন 6টা, ফসফেট একটা। যেহেতু আইসোমার থেকে আইসোমার তৈরি হয়েছে এবং পরস্পরের তারা আইসোমার, এরকম দুটো যেহেতু প্রোডাক্ট আছে, যে কারণে আমরা সেই এনজাইমটার নাম কি বলেছিলাম? আইসোমেরেজ। লাস্ট কি পেলাম আমরা? ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটকে আমরা ভাঙলাম। ফ্রুক্টোজ 6 ফসফেটের মধ্যে কি আছে? একটা ফসফেট আছে, 6টা কার্বন আছে। ফ্রুক্টোজ 6 ফসফেট ভেঙে কি তৈরি হলো? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। মানে কি? ফ্রুক্টোজের জায়গায় রইলো, তার মানে 6টা কার্বনই রইলো। 1 বলে লেখা হলো কেন? না ফ্রুক্টোজের 1 নম্বর যে কার্বন পয়েন্ট, 6টা কার্বন পয়েন্টের মধ্যে 1 নম্বর কার্বন পয়েন্টে বিসফসফেট গ্রুপ ঢুকে গেছে, মানে দুখানা ফসফেট ঢুকে গেছে। দুখানা ফসফেট কোথায় ছিল? একটা ফসফেট তো ফ্রুক্টোজ 6 ফসফেটের মধ্যে ছিল, একটা ফসফেট, এই যে একটা ফসফেট। আরেকটা ফসফেট এসছে, কোথা থেকে এসছে? তার মানে আবারও এটিপি ব্যবহার হয়েছে। এটিপি ব্যবহার হওয়া মানেই কি? কোন এনজাইম হবে? কাইনেজ এনজাইম। কাইনেজ তো এনজাইম, কিন্তু তার আগে পিছে কি বসবে সেটা কি করে বুঝবো? কি তৈরি হয়েছে? তৈরি কি হয়েছিল? ফ্রুক্টোজ তৈরি হয়েছে, তার মানে ফ্রুক্টো। আর কি তৈরি হয়েছে? একটা ফসফেট এসে জুড়েছে, তার মানে ফসফো। নামটা আমরা সেই কারণে দিয়েছি ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইম। তাহলে আলটিমেটলি কি পেলাম? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, যার মধ্যে 6টা কার্বন আছে, দুখানা ফসফেট গ্রুপ আছে। এইবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের মধ্যে যে 6টা কার্বন দুভাগে ভাগ হয়ে যাবে, এবং দুটো ফসফেট একটা করে দুভাগে ভাগ হয়ে যাবে। 6টা কার্বনের 3টে কার্বন নিয়ে তৈরি হবে DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, যার মধ্যে একটা ফসফেট আছে এবং 3খানা কার্বন আছে। আর কি তৈরি হবে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যার মধ্যে একটা ফসফেট আছে এবং 3খানা কার্বন আছে। এবং যেহেতু এই যে বললাম যে যখন কোনো একটা আলাদা কোনো প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট থেকে একসাথে দুটো আইসোমার তৈরি হবে, সেখানে আমরা যে এনজাইমটা ব্যবহার করব তার নাম হচ্ছে অ্যালডোলেজ। কারণ ডিএইচএপি এবং গ্লিসারলডিহাইড এরা পরস্পরের আইসোমার। এতটা পর্যন্ত ক্লিয়ার সবার? কোথাও কোনো অসুবিধা নেই? এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? কারোর কোথাও কোনো অসুবিধা নেই? এতটা পর্যন্ত ক্লিয়ার? কোথাও কোনো অসুবিধা নেই?
বেশ, তাহলে লাস্ট আমরা দুজন পেলাম, লাস্ট আমরা দুজনকে পেয়েছি, এক পেয়েছি ডিএইচএপি ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, আরেকটা পেয়েছি গ্লিসারলডিহাইড। হলো, চলো তাহলে লাস্ট আমরা এদের দুজনকে পেয়েছি। এর মধ্যে তিনখানা কার্বন আছে, একটা ফসফেট আছে। আর কি পেয়েছি? গ্লিসারলডিহাইড 3 ফসফেট পেয়েছি, যার মধ্যে কি আছে? তিনখানা কার্বন আছে, একটা ফসফেট আছে। এবং আরো একটা জিনিস বললাম যে হ্যাঁ, এরা পরস্পর পরস্পরের আইসোমার। এরা পরস্পর পরস্পরের আইসোমার। এতটা পর্যন্ত বুঝতে আমাদের কোনো অসুবিধে হয়নি। এইবার হবে খেলা। এবার হবে খেলা। কি খেলা হবে? আইসোমার থেকে আইসোমার তৈরি হবে। এইবার হবে খেলা, আইসোমার থেকে আইসোমার তৈরি হবে। এরা পরস্পর পরস্পরের আইসোমার ছিল, যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পর পরস্পরের আইসোমার। কিন্তু আমরা দেখেছিলাম যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেছিল, মানে আইসোমার থেকে আইসোমার হয়ে গেছিল, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়ে গেছিল। এবার এখানে কি দেখো, এখানেও আইসোমার থেকে আইসোমার হবে। খেলা এখানে ঘুরবে এবারে। ডিএইচএপি এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট এরা পরস্পর পরস্পরের আইসোমার। আইসোমার থেকে আবার আইসোমার তৈরি হবে, মানে কি তৈরি হবে? একটা ডিএইচএপি কটা ছিল? একটাই তো ছিল। এই একটা ডিএইচএপি কনভার্ট হবে গ্লিসারলডিহাইডে। কি হবে? কনভার্ট হবে। ডিএইচএপি কি করবে? হঠাৎ করে চেঞ্জ হয়ে তার আইসোমারের রূপ ধরে নেবে। ডিএইচএপি চেঞ্জ হলো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হলো। তার মানে আমাদের হাতে অলরেডি একটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট ছিল, আরো একটা এলো। কে এলো? কারণ ডিএইচএপি আর নেই, ডিএইচএপি পরিবর্তন হয়ে আরেকটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি করলো। তার মানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ইনটু 2, গ্লিসারলডিহাইড 3 ফসফেট ইনটু 2। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ডিএইচএপি আর নেই। কেন? ও চেঞ্জ হয়ে গ্লিসারলডিহাইড 3 ফসফেট 2 অণু তৈরি করেছে, 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি করেছে। এবার আমাকে বলো, যদি 2 মলিকিউল হয় তাহলে এর মধ্যে এখন কার্বন হবে 3 দুগুণে 6টা, এখন ফসফেট হবে 2টো। তাহলে এই মুহূর্তে কনভার্ট হওয়ার পরে এর মধ্যে 6খানা কার্বন এসছে, 2খানা ফসফেট এসছে। ঠিক লিখলাম? 6খানা কার্বন এসছে, 2খানা ফসফেট এসছে। ঠিক লিখলাম? ঠিক লিখলাম। কতগুলো? 2 মলিকিউল। কতগুলো? 2 মলিকিউল। বেশ, এইবার থেকে মানে এই যে 2 শুরু হলো, যে দুটো করে তৈরি হওয়া শুরু হয়েছে, এর আগে কিন্তু কোথাও দুটো করে তৈরি হয়নি। লাস্ট আমরা যতদূর পর্যন্ত করেছি দেখো, একটাই গ্লুকোজ ছিল, একটাই এটিপি লাগিয়েছি, একটাই ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছিল, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে একটাই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়েছিল, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে একটাই ডিএইচএপি তৈরি হয়েছিল, একটাই গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি, সব এক এক করেছিল। এই প্রথমবারের জন্য 2 অণু কোনো একটা তৈরি হলো, এবং এরপর থেকে যত রিঅ্যাকশন চলবে সব ইনটু 2 করে চলবে। এরপর থেকে বাকি পুরো রিঅ্যাকশনটা ইনটু 2 করে চলবে। এরপর থেকে বাকি পুরো রিঅ্যাকশনটা ইনটু 2 করে চলবে। সব 2 অণু করে তৈরি হবে এবারে। তাহলে আমরা লাস্ট কি তৈরি করেছি? আমরা লাস্ট তৈরি করেছি 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট। লাস্ট আমরা একে তৈরি করেছি। 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এবার এই 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট ভাঙবে। 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট ভাঙবে। আচ্ছা হ্যাঁ, এইখানে এনজাইমটার নাম লেখা হলো না। এই এনজাইমটার নামটা আশা করছি আর বলতে হবে না, আইসোমারেজ। আইসোমার থেকে আইসোমার হয়ে যাচ্ছে, আইসোমারেজ। এই এনজাইমটার নাম হবে আইসোমারেজ। ঠিক আছে, আশা করছি লিখে নিয়েছো, আমি লিখতে ভুলে গেছিলাম।
এবার 2 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট, 2 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট ভাঙবে। ভেঙে কি তৈরি হবে? ভেঙে কি তৈরি হবে? ভেঙে কি তৈরি হবে? 1,3 বিসফসফো গ্লিসারেট। ভেঙে কি তৈরি হলো? 1,6 বিসফসফো গ্লিসারেট, 1,6 বিসফসফো গ্লিসারেট। ক মলিকিউল তৈরি হবে? 2 মলিকিউল। ক মলিকিউল তৈরি হবে? 2 মলিকিউল। 2 মলিকিউল, 2 ইন্টু, কারণ আমি বলেই দিয়েছি এখান থেকে বাকি সব 2 অণু 2 অণু 2 অণু করে তৈরি হবে। এরপর যা তৈরি হবে সব 2, একের গল্প শেষ, সব 2। তাহলে দুখানা ফসফোগ্লিসার তোমার বিসফসফো গ্লিসারেট তৈরি হলো, দুখানা বিসফসফো গ্লিসারেট তৈরি হলো। এইবার একটা জিনিস ভালো করে দেখো, বিসফসফোগ্লিসারেট কার থেকে তৈরি হয়েছে? না গ্লিসারলডিহাইড থেকে তৈরি হয়েছে। বিসফসফোগ্লিসারেট কার থেকে তৈরি হয়েছে? গ্লিসারলডিহাইড থেকে তৈরি হয়েছে বিসফসফোগ্লিসারেট হলো। গ্লিসারলডিহাইড 3 ফসফেটের মধ্যে কটা ছিল ফসফেট বাবু? দুটো ছিল ফসফেট, দুটো ফসফেট ছিল। গ্লিসারলডিহাইড 3 ফসফেটের মধ্যে দুটো ফসফেট ছিল। কেন দুটো ফসফেট? না 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট ছিল, সেই কারণে দুটো ফসফেট। কারণ এক মলিকিউলের মধ্যে একটা ফসফেট থাকে, 2 মলিকিউল মানে তার মধ্যে দুখানা ফসফেট ছিল। এবার এখানে আসো, তাহলে দুখানা ফসফেট থেকে কি তৈরি হলো? এবারে বিসফসফোগ্লিসারেট তৈরি হয়েছে। দুখানা ফসফেট থেকে বিসফসফোগ্লিসারেট তৈরি হয়েছে। বিসফসফোগ্লিসারেট মানে কি? বিসফসফোগ্লিসারেট মানে বিস বলেই দিয়েছে, মানে অলরেডি তার মধ্যে দুখানা ফসফেট আছে। ভালো করে বোঝো জিনিসটাকে, এই জায়গাটাকে ভালো করে বোঝো। বিস বলে দিয়েছে মানে অলরেডি তার মধ্যে দুখানা ফসফেট আছে আছে। আবার ফসফোগ্লিসারেট, এই ফসফোগ্লিসারেটের মধ্যে আরো একটা ফসফেট আছে। বিস বলে দিয়েছে মানে তার মধ্যে দুখানা ফসফেট আছে, কিন্তু এই যে ফসফোগ্লিসারেট তার মধ্যে আবার নিজস্ব একটা ফসফেট আছে। তার মানে আলটিমেটলি এখানে আমরা তিনটে ফসফেটকে পাবো। আলটিমেটলি আমরা এখানে তিনটে ফসফেট পাবো, কিন্তু থাকার কথা ছিল দুটো। তার মানে কোথাও না কোথাও থেকে একটা ফসফেট এসছে। এবং আমাদের শরীরের মধ্যে এই একটা মাত্র রিঅ্যাকশন যেখানে এটিপি ছাড়াই ফসফেট ডাইরেক্ট এসে জয়েন করে, যেখানে এটিপি ছাড়াই ফসফেট গ্রুপ ডাইরেক্ট এসে জয়েন করবে। একটা আইপি জয়েন করে গেল, আইপি মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, আইপি বা পিআই লেখা হয়, আইপিটাই সব থেকে বেটার। যাই হোক, একটা ফসফেট গ্রুপ জয়েন করলো। আমরা এতক্ষণ পর্যন্ত কি একবারের জন্য দেখেছি? আমরা প্রত্যেকটা জায়গাতে ভালো করে দেখো দেখেছি যে যতগুলো জায়গাতে ফসফেট গ্রুপ জয়েন করেছে প্রত্যেকটা জায়গাতে এটিপি কে কাজে লাগিয়েছি। এখানে আমি 1 মলিকিউল এটিপি কাজে লাগিয়েছিলাম, ঠিক আবার এখানে আমি 1 মলিকিউল এটিপি কাজে লাগিয়েছি। খরচ করতে করতে থকে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, আর বলছে আর কত খরচ করব, বলছে পড়েই যাচ্ছে শুধু কোচিং নিয়েই যাচ্ছে, টাকা খরচা হয়েই যাচ্ছে, পাচ্ছি না আর। হঠাৎ করে ধরো পাশের বাড়ির কোনো একটা কাকু এলো, আচ্ছা ঠিক আছে তোর এই বইটা আমি তোকে একটু কিনে দিচ্ছি, কেউ এসে একটা হেল্প করলো। ঠিক এখানেও কেসটা সেম হয়েছে, যে এটিপি খরচ করে করে বডি হাঁপিয়ে গেছে, বলছে ভাই পাচ্ছি না, আমি ফার্স্টেডেড হয়ে গেছি, ছেড়ে দে এবার আমাকে, তুই যা খুশি কর। এবার হেল্প চেয়েছে লোকের কাছ থেকে, ভাই একটা ফসফেট দাও আমাকে, দিয়েছে। কেউ একজন এসে একটা ফসফেট দিয়েছে, যে কারণে এর মধ্যে আরো একটা ফসফেট এসে ঢুকে গেছে। ছিল দুটো ফসফেট, তিনটে ফসফেট হয়ে গেছে আলটিমেটলি। অ্যাকচুয়ালি তিনটে নয়, কারণ 2 মলিকিউল আছে মানে 3 3 6টা ফসফেট, বাট আমরা হিসেবে চলবো আর কি। একটা ফসফেট হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস হয়, এখানে আরেকটা ঘটনা ঘটে। কি ঘটনা? এনএডি আসে, দুটো এনএডি এসে দুখানা NADH2 তৈরি করে।
দুটো এনএডি এসে দুখানা NADH2 তৈরি করে, দুটো এনএডি আসে এবং দুখানা NADH2 তৈরি করে, দুটো এনএডি আসে এবং দুখানা NADH2 তৈরি করে। এইবার NAD আর NADH2 এর মধ্যে ডিফারেন্স কি? কি ডিফারেন্স আছে? স্যার একটাই ডিফারেন্স আছে, NAD এর মধ্যে স্যার হাইড্রোজেন নেই, NAD এর মধ্যে হাইড্রোজেন নেই, NADH2 এর মধ্যে হাইড্রোজেন আছে, তাই না? NAD এর মধ্যে হাইড্রোজেন নেই, NADH2 এর মধ্যে হাইড্রোজেন আছে, তার মানে এস ছিল যখন তখন হাইড্রোজেন ছিল না, কিন্তু যখন বেরিয়ে গেল তখন হাইড্রোজেন নিয়ে বেরিয়ে গেল। যখন এসছিল তখন হাইড্রোজেন ছিল না, কিন্তু যখন বেরিয়ে গেল হাইড্রোজেন নিয়ে বেরিয়ে গেল। তার মানে কি এখন আর হাইড্রোজেন নেই, হাইড্রোজেন খালি। খালি মানে কি বলেছিলাম? খালি মানে কি বলেছিলাম? ডি। খালি মানে কি? ডি। ডি কি খালি হয়েছে? হাইড্রোজেন খালি হয়েছে। কি খালি হয়েছে? হাইড্রোজেন খালি হয়েছে। তাহলে ডিহাইড্রো, ডিহাইড্রো। এবার যে কোনো এনজাইমের শেষে ওই জিনেজ, জিনেজ মানে কি? কোনো কিছু যখন রিডাকশন হয়, এখানে কি রিডাকশন হয়েছে? হাইড্রোজেন রিডাকশন হয়েছে, তাহলে ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এই এনজাইম গুলোর নাম মনে রাখা কোনো ব্যাপার না, শুধু প্রোডাক্টকে মনে রাখবে, যে যে বাই প্রোডাক্টটা ভাঙছে আর তৈরি হচ্ছে কে, কে ভাঙছে কে তৈরি হচ্ছে, এইটুকু শুধু মাথার মধ্যে রাখলে এনজাইমের নাম নিয়ে কিচ্ছু চাপ নেই, সব এনজাইমের নাম অটোমেটিক তোমার মাথাতে এসে যাবে। তাহলে এখন আমরা আলটিমেটলি 2 মলিকিউল 1,3-বিসফসফোগ্লিসারেট পেয়েছি, 2 মলিকিউল আমরা 1,3-বিসফসফোগ্লিসারেট পেয়েছি। বেশ বেশ। আচ্ছা, ওখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই ডিহাইড্রোজেনেজ যে এনজাইমটা, এই যে ডিহাইড্রোজেনেজ এনজাইম না, এটা হচ্ছে এনএডি, এই যে এনএডি না, এনএডির হচ্ছে কো এনজাইম, এনএডির কো এনজাইম হচ্ছে ডিহাইড্রোজেনেজ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? এটা একটা এক্সট্রা বললাম আর কি। এবার 1,3-বিসফসফোগ্লিসারেট ভাঙবে, 1,3-বিসফসফোগ্লিসারেট ভাঙবে, 1,3-বিসফসফোগ্লিসারেট ভেঙে কি তৈরি করবে? 1,3-বিসফসফোগ্লিসারেট ভেঙে কি তৈরি করবে? 2 মলিকিউল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA তৈরি করবে, 3PGA তৈরি করবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। থ্রি পিজিএ তৈরি করবে, 3PGA তৈরি হলো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এইখানে একটা ঘটনা ঘটবে, এখানে আরেকটা ঘটনা ঘটবে। এখানে কি হবে? এখানে কি হবে? এইবার এই ফসফেট, মানে এই যে যত ফসফেট জমে আছে, এবার সব ফসফেটকে বের করা হবে। এতক্ষণ থেকে সব ফসফেট এসে ঢুকে ঢুকে বসেছিল, এতক্ষণ পর্যন্ত বডি কি করেছে? এটিপি কে খরচ করে করে ফসফেট গুলোকে সব ইনক্লুড করেছে। এটিপি খরচ যেমন করেছে, ফসফেটকে ইনক্লুড করেছে। কিন্তু কেন খরচ করেছিল? কেন খরচ করেছিল? না, এটিপি তৈরি করতে হবে, এই জন্য আমি এটিপি কে খরচ করছি। এটিপি তৈরি করতে হবে, এই জন্য আমি এটিপি কে খরচ করেছিলাম। তো ওই যে ফসফেট গুলোকে ঢুকিয়েছিল অ্যাকচুয়ালি এটিপি লাস্টে তৈরি করার জন্য। এইবার ফসফেটকে বের করাবে। কেন বের করাবে? যাতে এটিপি তৈরি হয়। তাহলে ফসফেট এবার এক্সক্লুডিং হতে থাকবে। কি হবে? না, আমি বিসফসফোগ্লিসারেট থেকে ফসফেট বের করব। কি করে বের করব? এডিপি কে ঢোকাবো। এডিপি মানে যার একটা ফসফেট দরকার তাকে নিয়ে এসো, অ্যাডিনোসিন ডাইফসফেটকে নিয়ে এসো, ডাইফসফেট এসে একটা ফসফেটকে নিয়ে বেরিয়ে গেল, হয়ে গেল ট্রাইফসফেট। ডাইফসফেট এলো, একটা ফসফেটকে নিয়ে বেরিয়ে গেল, হয়ে গেল ট্রাইফসফেট। এবার কটা এলো? কটা? আমার হাতে কটা ছিল? আমার হাতে কটা ফসফেট ছিল? 3টে ফসফেট ছিল। এই যে 3টে ফসফেট, বিসফসফোগ্লিসারেটের মধ্যে 3টে ফসফেট ছিল। বের করলাম আমি কটা ফসফেট? আমি দুখানা এডিপি কে কাজে লাগিয়েছিলাম, দুখানা এটিপি তৈরি করলাম, তার মানে দুটো ফসফেটকে আমি বের করে নিলাম ওখান থেকে। তাহলে এবার এখান থেকে ফসফেট এক্সক্লুড হলো। কটা? দুটো বেরিয়ে গেল, দুটো বেরিয়ে চলে গেল, দুটো বেরিয়ে চলে গেল, এক্সক্লুডিং হয়ে গেল। এবার আমাকে বলো ফসফোগ্লিসারল, এই তোমার ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কটা ফসফেট থাকবে? একটা ফসফেট পড়ে থাকবে, কারণ দুটো বেরিয়ে চলে গেছে। দুটো এটিপি তৈরি করার জন্য দুখানা এডিপি দুটো ফসফেট নিয়ে বেরিয়ে গেছে, আর একটা ফসফেট পড়ে আছে। কেন? ছিল তো 3টে, দুটো বেরিয়ে গেল, পড়ে রইলো একটা।
3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। 2PGA 3PGA থেকে 2PGA, এটাও 2 মলিকিউল, এটাও 2 মলিকিউল তৈরি হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এর মধ্যেও একই রকম ভাবে একটাই ফসফেট আছে, এখনো একটা ফসফেট আছে, এখনো একটা ফসফেট আছে, এখনো একটা ফসফেট আছে। তার মানে বডি আবার চাইছে ওই ফসফেটটাকে আবার কোনোভাবে বের করতে হবে, ওই ফসফেটটাকেও বের করতে হবে। এবার 2PGA থেকে এবার 2PGA ভাঙবে, এবার 2PGA ভাঙবে, এবার 2PGA ভাঙবে। 2PGA এর মধ্যে কটা ফসফেট? না, একখানা ফসফেট আছে। এবার 2PGA ভাঙবে। 2PGA ভেঙে তৈরি করবে ফসফোএনল পাইরুভেট। 2PGA ভেঙে তৈরি করবে ফসফোএনল পাইরুভেট। 2PGA ভেঙে তৈরি করবে ফসফোএনল পাইরুভেট এবং এখানে যে এনজাইমটা লাগবে তার নাম হচ্ছে এনোলেজ। এনোলেজ, এনল তৈরি হয়েছে এই জন্য এনোলেজ। বেশ, এখনো টিল নাও একটা ফসফেট রয়েছে, কিছুতেই এই ফসফেটকে বের করা যাচ্ছে না। ভাঙা হচ্ছে কিন্তু বেরোচ্ছে না কিছুতেই, বারবার করে ভাঙা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডকে কিন্তু কিছুতেই ফসফেট বেরোচ্ছে না। এইবার আলটিমেটলি ফসফেট বেরোবে, এখান থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। আর পাইরুভিক অ্যাসিড এমন একটা প্রোডাক্ট যার মধ্যে কোনো ফসফেট থাকে না। পাইরুভিক অ্যাসিড এমন একটা প্রোডাক্ট যার মধ্যে কোনো ফসফেট থাকে না, নো আইপি, যার মধ্যে কোনো ফসফেট থাকে না। তার মানে কি? মানে ফসফেট বেরিয়ে গেছে, মানে ফসফেট বেরিয়ে গেছে। ফসফেট থাকে না মানে কি? ফসফেট বেরিয়ে গেছে। কটা ফসফেট ছিল? একটা ফসফেট ছিল। তাহলে একটা ফসফেট ছিল, একটা ফসফেটকে আমি বের করব। এইখানে একটা টুইস্ট আছে, এখানে একটা টুইস্ট আছে। কি? ফসফোএনল পাইরুভেট এই যে প্রোডাক্টটা, এর মধ্যে অ্যাকচুয়ালি একটা ফসফেট নয়, এর মধ্যে আরো একটা ফসফেট থাকে। ফসফোএনল পাইরুভেটের মধ্যে দুখানা ফসফেট থাকে। কেন? ফসফোএনলের একটা ফসফেট, পাইরুভেট যেটা পিজি এর বাই প্রোডাক্ট হয়ে এসেছিল তার একটা ফসফেট আছে। আলটিমেটলি এর কাছে দুখানা ফসফেট ছিল। তাহলে আমাকে দুটো ফসফেট বের করতে হবে। দুটো ফসফেট বের করতে গেলে কি করতে হবে? দুখানা এডিপি কে ঢোকাতে হবে। দুখানা অ্যাডিনোসিন ডাইফসফেট কে ঢোকাও, দুখানা অ্যাডিনোসিন ট্রাইফসফেট নিয়ে বেরিয়ে যাবে। তাহলে 2 ATP থেকে 2 ATP, দেন তৈরি হয়ে গেল পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা চাইছিলাম একেই তৈরি করতে, আলটিমেটলি শেষ পর্যন্ত পাইরুভেটকে তৈরি করতে। আমরা পাইরুভেটকেই তৈরি করতে চাইছিলাম, তৈরি করে ফেললাম। ব্যাস, দ্যাটস অল ফর গ্লাইকোলিসিস। আর কিছু নেই গ্লাইকোলিসিসে। তাহলে একবার রিপিট করে নিই এখানটা। তাহলে আমরা আলটিমেটলি এটা রিপিট করে নিয়েছি। আমরা আলটিমেটলি যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙেছিলাম, আমরা যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙেছিলাম, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের মধ্যে কি ছিল? 6খানা কার্বন ছিল, দুখানা ফসফেট ছিল। 6খানা কার্বন দুভাগে ভাগ হয়ে গেল, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এরও 3টে কার্বন, ওরও 3টে কার্বন, দুখানা ফসফেট একটা একটা করে ভাগ হয়ে গেল, এরও একটা ফসফেট, ওরও একটা ফসফেট এবং এরা পরস্পরের আইসোমার। ডিএইচএপি এবং তোমার হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এরা পরস্পরের আইসোমার। আইসোমার থেকে চেঞ্জ হয়ে আইসোমার তৈরি হবে। ডিএইচএপি একটা ছিল, একটা ডিএইচএপি চেঞ্জ হয়ে একটা গ্লিসারলডিহাইড 3 ফসফেটকে তৈরি করলো। তার মানে এখন আমাদের হাতে দুখানা গ্লিসারলডিহাইড 3 ফসফেট আছে এবং এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেজ। কেন? এই তোমার অ্যালডোলেজ বলছে, আইসোমারেজ। নেক্সট আমরা কি দেখলাম? এটা হয়ে গেল আইসোমারেজ এনজাইমের মাধ্যমে হয়ে গেল, 2 মলিকিউল হয়ে গেল। লাস্ট আমরা গ্লিসারলডিহাইড 3 ফসফেট পেয়েছি, 2 মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এবার কি চাইছে? একটা ফসফেটকে জয়েন করাতে। বাইরে থেকে একটা ফসফেটকে এনে জয়েন করালো এবং যেখান থেকে তৈরি হলো 1,3 বিসফসফোগ্লিসারেট, 1,3 বিসফসফোগ্লিসারেট, যার মধ্যে 3খানা ফসফেট আছে। এবং এইখানে একটা ঘটনা ঘটেছিল, হাইড্রোজেন বেরিয়ে গেছিল। হাইড্রোজেন বেরিয়ে গেছিল কেন? না, এই যে হাইড্রোজেন গ্রুপটা ছিল, ভালো করে দেখো, কিছুই নয়, এর মধ্যে কিছু নেই। দেখো এই যে ডিহাইড্রো মানে এখানে একটা হাইড্রোজেন গ্রুপ আছে,
আমি তৈরি করলাম কি বিসফসফোগ্লিসারেট। তাহলে একটা হাইড্রোজেন প্রোডাক্ট থেকে কখনো গ্লিসারেট তৈরি হতে পারে না, একটা হাইড্রোজেন প্রোডাক্ট থেকে কখনো গ্লিসারেট তৈরি হতে পারবে না। তার মানে বডি চাইবে ওই হাইড্রোজেনটাকে বের করো, নাহলে আমি গ্লিসারেট তৈরি করতে পারবো না। যে কারণে হাইড্রোজেন বের করার জন্য একটা কোএনজাইমকে কাজে লাগানো হলো। 2NAD থেকে NADH2 দুখানা হাইড্রোজেন নিয়ে বেরিয়ে গেল, দুখানা হাইড্রোজেন নিয়ে সে বেরিয়ে গেছে। এবার আর হাইড্রোজেন নেই, ফসফোগ্লিসারেট তৈরি হয়ে গেছে। এবার ফসফোগ্লিসারেটকে কি হয়েছে না, এবার আমাকে আস্তে আস্তে করে ফসফেট বের করতে হবে। প্রথম আমি কটা ফসফেট বের করলাম, 3টে ফসফেটের মধ্যে দুখানা ফসফেট বের করে দিলাম, দুটো এটিপি কে ঢোকালাম, দুটো এটিপি হয়ে বেরিয়ে গেল। তাহলে এখানে আমরা প্রথমবারের জন্য দুখানা এটিপি পেলাম। নেক্সট এখান থেকে আমি তৈরি করলাম কি 3-ফসফোগ্লিসারেট অ্যাসিড তৈরি করলাম, যার মধ্যে একটা ফসফেট রয়েছে। 3PGA থেকে আবার কি তৈরি হলো 2PGA, যার মধ্যেও একটা ফসফেট রয়েছে। এবং আলটিমেটলি 2PGA থেকে এনোলেজ এনজাইমের সাহায্যে ফসফোএনল পাইরুভেট তৈরি হলো। ফসফোএনলের একটা ফসফেট, পাইরুভেটের আরেকটা ফসফেট, আলটিমেটলি এর মধ্যে দুখানা ফসফেট রয়েছে। দুখানা ফসফেট বের করতে হবে, দুটো এডিপি আবার কাজে লাগলো এবং সেখানে এটিপি তৈরি হলো এবং আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, যার মধ্যে কোনো ফসফেট নেই। তাহলে বডি প্রথম থেকে এতগুলো ফসফেটকে ঢুকিয়েছিল কেন? এই ফসফেট গুলোকে বের করে একটা সময় এটিপি কে তৈরি করার জন্য। দ্যাটস অল ফর গ্লাইকোলিসিস। গ্লাইকোলিসিসের আর এখানে আমার কিছু বলার নেই, শেষ। বোঝা গেল সবার? ক্লিয়ার? একদম সব ক্লিয়ার? কোথাও কোনো অসুবিধা নেই? বলো, কোথাও কোনো অসুবিধা নেই? শেষের এনজাইম গুলোর নাম আমি লিখিনি, লাগবে না। শেষের এনজাইম গুলোর নাম লাগবে না। তোমার যদি মনে হয় তুমি শেষের এনজাইম, মানে যতগুলো এনজাইম আমি লিখিনি, কোনো দরকার নেই, লাগবে না, ওগুলো কোনো দরকার নেই, লাগবে না। যতগুলো লিখেছি ততগুলো এনজাইমের ইম্পর্টেন্ট, প্রশ্ন দিতে পারে। বাকি এনজাইমগুলো থেকে একটা কোশ্চেন জীবনে কখনো দেবে না। এনজাইম দ্যাট ইউজড ফর প্রডিউস পাইরুভিক অ্যাসিড ফ্রম ফসফোএনল পাইরুভেট। এইখানটাতে একটা জিনিস লিখে রাখো। আমি বলেছিলাম যে যখনই এটিপি খরচ হবে, মানে এটিপির কনজাংশন হবে, অ্যাডিং অর মানে ইনক্লুডিং অর এক্সক্লুডিং, তখন কাইনেজ ব্যবহার হয়। এবং এইখানটাতে এনজাইমটার নাম হচ্ছে, যেহেতু পাইরুভেট তৈরি হয়েছিল, পাইরুভেট কাইনেজ, এই এনজাইমটার নামটা লিখে রাখো, পাইরুভেট কাইনেজ। এই এনজাইমটার নাম লিখে নাও, পাইরুভেট কাইনেজ। ব্যাস, ক্লিয়ার? ব্যাস, আর কিছু নেই। আজকে আমি এর বেশি আর কিছু বলবো না, কারণ আমি চাই না এইটাকে ঘাটাতে। খুব সুন্দর করে আজকেই এই ক্লাসটা আরেকবার রিপিট করবে, একদম রাতে আরেকবার রিপিট করে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ডেটে আমরা একদম বাকি যে 3টে প্রসেস রইলো, লিঙ্কড রিঅ্যাকশন থেকে শুরু করে, নেক্সট ডেটে আমরা লিঙ্কড রিঅ্যাকশন থেকে শুরু করে বাকি যে প্রসেসগুলো বাকি রইলো, লিঙ্কড রিঅ্যাকশন, ক্রেবস সাইকেল আর ইটিএস, এই 3টে আমরা নেক্সট ডেটে কমপ্লিট করব। আজকে এতটাই থাকবে। বেশ, এবার একটু হিসাব নিকাশ হোক। এতক্ষণ পর্যন্ত বহু ঘাম ঝরানো হলো। আমরা গ্লাইকোলিসিসে যদি একটা ব্যালেন্স শিট করি, যদি আমরা এর একটা ব্যালেন্স শিট করি, তাহলে একটা একটা করে বলো। প্রথম কি হয়েছে, কতগুলো এটিপি লেগেছে, এটিপি খরচ কতগুলো হয়েছে, এটিপি তৈরি কতগুলো হয়েছে, NADH2 কতগুলো তৈরি হয়েছে, কটা এটিপি আমরা খরচ করেছি, কটা এটিপি আমরা তৈরি করেছি, কটা NADH2 আমরা তৈরি করেছি। একটা ব্যালেন্স শিট হয়ে যাক। তাহলে আমরা ইউজ করেছি কটা, এটিপি, কটা এটিপি আমরা ইউজ করেছি, আমরা দুবার ইউজ করেছি একটা একটা করে দুটো এটিপি।
আমরা দুবার ইউজ করেছি একটা একটা করে দুখানা এটিপি। আমরা এটিপি তৈরিও করেছি, আমরা কটা এটিপি তৈরি করেছি? আমরা এখানে দুটো এটিপি তৈরি করেছি, এইখানে আমরা দুটো এটিপি তৈরি করেছি, লাস্টে এই জায়গাটায় দুটো এটিপি তৈরি করেছি, আর এর আগে কটা এটিপি তৈরি করেছিলাম? এখানে দুটো এটিপি তৈরি, তাহলে আমরা 4টা এটিপি তৈরি করেছি। ভালো করে বোঝো, ওই 2 মানে সেই বইতে লেখা আছে বলে 2। আমি তোমাকে জিজ্ঞেস করছি কটা এটিপি আমরা তৈরি করেছি? দুটো দুটো 4টে, দুটো দুটো 4টে। কটা এটিপি আমরা তৈরি করেছি? প্রডিউস কটা করেছি? 4টে এটিপি তৈরি করেছি, দুটো দুটো করে 4টে এটিপি আমরা তৈরি করেছি। আর কি সব লিখছি, 4টে এটিপি আমরা তৈরি করেছি। এইবার 4টে এটিপি তো তৈরি তো করেছি, কিন্তু নিট কটা? আলটিমেট নিট কটা? আচ্ছা তার আগে NADH2 টা করে দিই। NADH2 আমরা কটা লাগিয়েছি? NADH2 কটা লাগিয়েছি আমরা? দুখানা। এই সরি, তৈরি করেছি দুখানা NADH2 তৈরি করেছি। এবার আলটিমেট নিট রেজাল্টটা তাহলে কি দাঁড়ালো? নিট রেজাল্টটা কি দাঁড়ালো? না দুটো এটিপি আমরা খরচ করেছিলাম, 4টে এটিপি আমরা পেয়েছি। দুটো এটিপি আমরা খরচ করেছিলাম, 4টে এটিপি পেয়েছি। তাহলে 4 - 2 নিট কটা? নিট কটা? নিট রইল দুটো এটিপি। তাহলে আলটিমেট আমার প্রফিট হলো দুটো এটিপি, আমার প্রফিট হলো দুটো এটিপি। আর কি প্রফিট করেছি আমি এখান থেকে? না দুখানা NADH2 প্রফিট করেছি, দুখানা NADH2 প্রফিট করেছি, বাস শেষ। হলো? কি গরম বাবা, আমি এখনো খাইনি ভাত, এখন আমার ভাত খাওয়া হয়নি। এবার একটু হাওয়া খাই। বলো, সব ঠিকঠাক? সহজ লাগলো? সহজ লাগলো? একটা স্টেপ সবে পড়লাম, গ্লাইকোলাইসিস। একটাই স্টেপ সবে পড়লাম, গ্লাইকোলাইসিস। সহজ লাগলো তো? বলো, সহজ লাগলো না কঠিন লাগলো? বেশ, চলো। এইবারে ভাবছি, লিখে দেবো। এবারে এবারে যখন ক্লাস দেবো ইউটিউবে, থাম্বনেলের নিচে লিখে দেবো, ওপরে টপিক লেখা থাকবে, থাম্বনেলের একদম নিচে একটা লিখে দেবো, কিচ্ছু চাইনি আমি আজীবন সহজ করে পড়ানো ছাড়া। এইবারে এরকম করে লিখে দেবো, এটা একটা ট্যাগলাইন করতে হবে। ও মা গো, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই।
নেক্সট আবার কবে নেব? সোমবার, মঙ্গল, বুধবার বা বৃহস্পতিবারের দিকে নেব আবার ক্লাস। আচ্ছা, প্রত্যেকে আজকে রাতে কিন্তু এই ক্লাসটা রিপিট করবে, মাস্ট রিপিট করবে, কিন্তু মাস্ট আজকেই রিপিট করবে, মাস্ট। আর যদি খুব অসুবিধা হয় কালকে একদম সকালে ফার্স্ট এই ক্লাসটাকে রিপিট করবে। আজকে রাতে না, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে করতে হবে, কালকে সকালে করবে, কালকে সকালে ফার্স্ট এই ক্লাসটাকে রিপিট করবে, ঠিক আছে? আর যদি পারো আজকে রাতে করে নেবে, যদি পারো আজকে রাতে রিপিট করে নেবে ক্লাসটাকে। হুম, ঠিক আছে। ঠিক আছে, বেরোলাম, হ্যাঁ, টাটা।